শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ পম্পা। ঢাকা দিল্লি সম্পর্কের অগ্রগতির উপর নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর। এই মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলছেন, দিল্লি সফর কবে হবে তা নির্ভর করছে প্রধানমন্ত্রীর সময়সূচির উপর। দিল্লির মতো ঢাকারও প্রত্যাশা, দুই দেশের শীর্ষ নেতা বসলে অনেক সমস্যার সমাধানের পথ খুলবে। চলমান টানাপোড়েন কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে ভারতকে এই সুযোগ কাজে লাগানোর তাগিদ দেন প্রতিমন্ত্রী। ঢাকা আসার 2 মাসের মাথায় গেল 10 আগস্ট প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ হয় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর। সেদিনই সন্ধ্যায় দিল্লি গিয়ে পরদিন নিজ দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা স্পষ্ট করেন নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠজন বলে পরিচিত এই দূত। আর এসব তৎপরতায় নতুন করে আবারও আলোচনায় তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর। সিঙ্গাপুর থেকে ফিরে প্রতিমন্ত্রী সরকার প্রধানের নানা ব্যস্ততার কথা তুলে ধরেন। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ নেয়ার বিষয়টি নাকচ করে দেননি তিনি। তারও আগে দ্বিপাক্ষিক সফরের যে আমন্ত্রণ তা নিয়েও আশাবাদের কথা বলেন শামা ওবায়েদ। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে, তো সেই জায়গাটা থেকে সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন। তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার। প্রায় 2 বছর ধরে চলা টানাপোড়েন কাটিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক ও কার্যকর করতে ভারতের সদিচ্ছার কথাও বলছে বাংলাদেশ। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নিবে না, নেয় না। ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা। সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে বা পরে জাপানও যেতে পারেন প্রধানমন্ত্রী। কবে জাপান সফর করবেন এখন সেটা দিনক্ষণ কোনোটা ঠিক হয়নি। এটা আমাদের দুই দেশেরই একটা সময়, সুটেবল সময়, সেটা নির্ধারিত হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দেশে 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদত্যাগ করেছেন দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে। সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। মির্জা ফখরুল পদত্যাগের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন সেসব নিয়ে বৈঠকে আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খানিকটা বিষাদ মাখা স্মিত হাসি দিয়েই সচিবালয় থেকে বেরিয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতির মঞ্চে যিনি সজ্জন, সৎ আর সুশীল হিসেবেই পরিচিত। হাত নেড়ে যেন বিদায়ী শুভেচ্ছা জানালেন বিএনপির সদ্য সাবেক এই মহাসচিব। খানিক আগেই বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে যার মনোনয়ন চূড়ান্ত করা হয়। দুপুরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ কার্যালয়ে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য, সরকারের সিনিয়র মন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ, হুইপ আর দলীয় যুগ্ম মহাসচিবদের সঙ্গে। আগেই বিএনপির স্থায়ী কমিটি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্তের দায়িত্ব দিয়েছিলেন চেয়ারম্যান তারেক রহমানকে। তবুও নিজের সিদ্ধান্ত ও দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মনোনয়ন চূড়ান্ত করেন তারেক রহমান। আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে দলের পক্ষ থেকে, নমিনেশন দিতে যাচ্ছে এখন। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মির্জা ফখরুল পদত্যাগ করেন বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির 2 শীর্ষ নেতা।
প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। ভারপ্রাপ্ত মহাসচিব এটা তো সিদ্ধান্ত আজকে হয়েছে, আলোচনা আসেনি আজকে আলোচনা আসেনি। প্রস্তাবক সমর্থক ওই যে মঈন খান সাহেব আর বৈশ্বচন্দ্র রায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষেই রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে দাখিল করেন বিএনপির শীর্ষ নেতারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। দুপুরের পর দলের একটি প্রতিনিধি দল ইসিতে গিয়ে মনোনয়নপত্র জমা দেয়। মনোনয়নে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবক হয়েছেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং সমর্থক স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মনোনয়নপত্র জমা দেওয়ার পর গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংবিধান ও আরপিওর সমন্বয়ে যা হওয়া উচিত রাষ্ট্রপতি নির্বাচনে তাই হচ্ছে। আরও বলেন, এই নির্বাচনে 11 দলের অংশ নেয়াকে স্বাগত জানায় বিএনপি। এর আগে 11 দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক তা 11 দল চায় না। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হবে 20 আগস্ট, যাতে ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। ভোটাভুটি সহ নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করবেন 20 সদস্যের টিম। সেদিনই ঘোষণা করা হবে প্রাথমিক ফলাফল। তবে গেজেট প্রকাশের পরই নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের স্পিকার। নির্বাচনের যেই নিয়ম আছে সেই নিয়ম মতোই আমরা দিচ্ছি। তারা কি বলছে তাদের উত্তর নিয়ে তারা থাকুক, তাদের কথার সমালোচনা করতে চাই না। প্রধানমন্ত্রী তিনি চেয়ারম্যান, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, উনি আমাদেরকে ডেকে শুনে দিচ্ছে, আমরা চলে আসছি। আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজনা, একজন হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম আর একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আগামী 16 তারিখ সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী ব্যবসা গড়ে তুলতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, আমদানি রফতানি সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও সুসংহত করতে চায় নির্বাচিত সরকার। সকালে সচিবালয়ে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা দেখা করতে গেলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ইউএস চেম্বার অব কমার্সের বিশেষ উইং ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল, যে কাউন্সিলে আছে এক্সিলারেট এনার্জি, মেটলাইফ, উবার, মেটা কিংবা অ্যাপলের মতো বহুজাতিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে আসে এই কাউন্সিলের প্রতিনিধি দল। সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন 25টি প্রতিষ্ঠানের 50 জন প্রতিনিধি। দীর্ঘ 2 ঘণ্টার বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ করতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। যুক্তরাষ্ট্রভিত্তিক বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর পুঁজি, প্রযুক্তি, দক্ষতা এবং বৈশ্বিক অভিজ্ঞতাকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান। বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান, তরুণ কর্মঠ শ্রমশক্তি, সরকারের ব্যবসাবান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার কথা তুলে ধরেন তারেক রহমান। জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, অর্থায়ন, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন এবং লজিস্টিক খাতে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। American companies are very privileged to be the top investors from a foreign country in Bangladesh. It pleases us no end to have had a wonderful set of meetings with the government of Bangladesh. We have heard the Prime Minister very clearly about his vision for the future of this great country. প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, বিধিবিধান সহজ করা, কর ও ভ্যাট প্রশাসনের উন্নতি, মুনাফা দেশে বিদেশে স্থানান্তরের প্রক্রিয়া সহজ করছে সরকার।
We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people, that we received a very, very positive message from the government about social upliftment, about social welfare, about employment. দুপুরের পর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এবং ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডে বিজয়ী বাংলাদেশের শিক্ষার্থীরা। তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা আরও বেড়েছে। উৎস থেকে সরবরাহ কমে যাওয়ায় অনেক এলাকায় গ্যাসের চাপ নেমে গেছে সর্বনিম্ন পর্যায়ে, যার সরাসরি প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলোতে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পেয়ে দুর্ভোগে পড়েছেন চালকরা। কোথাও আবার গ্যাস না থাকায় ঝুলছে বন্ধের সাইনবোর্ড। একই সঙ্গে দিনের বড় একটা সময় গ্যাস পাচ্ছে না রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারাও। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে এখনও গ্যাসের জন্য হাহাকার। কোথাও দীর্ঘ গাড়ির সারি, কোথাও আবার গ্যাস না থাকায় স্টেশন বন্ধ। এমন চিত্র সারা দেশের। কবে দিতে আর এটা 72 ঘন্টা লাগবে, 24 ঘন্টা লাগবে, এটা শিওর দিতে আর 11:30 বাজে আমরা পাম্পে আছি, পুরোটা দিন গেছে গা, পুরোটা রাজ্যে গেছে গা, এখনো আছি, এখনো গ্যাস পাইনি। সরকার যদি আমাদেরকে আগে থেকে ঘোষণা দিত তাহলে আমরা আর গ্যাসের জন্য আসতাম না। চালকদের অভিযোগ, এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে দিনের বড় একটা সময় কেটে যাচ্ছে শুধু গ্যাসের অপেক্ষায়। স্টেশন সংশ্লিষ্টরাও বলছেন, পাইপলাইনে চাপ কম থাকায় স্বাভাবিকভাবে মেশিন চালানো যাচ্ছে না। কখন পাবো নিশ্চয় দাঁড়াই, ঠিক আছে। এখন আমরা সিরিয়ালে বসে রয়েছি, আমার টাইমে সিরিয়াল ধরছি ভাই। এখন পর্যন্ত গ্যাস শুরুতে পারে নাই, ছেলে মেয়ে নিয়ে বউ বাচ্চা নিয়ে কি যাবো, গাড়ি নিয়ে এখন ব্যাক করে বাসায় চলে যেতে হবে গ্যাস না পাইয়া। সিএনজি না পেয়ে বাধ্য হয়ে বাড়তি দামে বিকল্প জ্বালানি নিচ্ছেন অনেক চালক। এতে একদিকে যেমন বাড়ছে পরিবহন খরচ, অন্যদিকে কমছে আয়। ওটা 43 টাকা পাইতে আমার এটা 145 টাকা, খরচ অবশ্যই বেড়ে গেছে। দুটোই নি, সিএনজিও নেই, এটাও নেই, কিন্তু এখন তো ওটা সিএনজি নাই, এখন শুধু এটার উপরে চলছে। যদি সকালে সিরিয়াল দেওয়া যায়, এই রাতে 10টা 11টা 12টা 2টা 3টা বাজে, ঠিক ঠিকানা নাই কখন গ্যাস পাওয়া যায়। অনেক সময় দেখা গেছে যে আপনার গ্যাস পাম্প বন্ধ থাকে, এই কারণে তেল নিতেছে। শুধু সিএনজি স্টেশন নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ থাকছে না, কোথাও আবার একেবারেই জ্বলছে না চুলা। রান্নাবান্না করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি বিদ্যুৎ সংকটের তড়িৎ কোনো সমাধান সরকারের হাতে নেই। কয়েকটি এলএনজি অবকাঠামো তৈরি ও গ্যাস কূপ খনন হলে দীর্ঘমেয়াদী সমাধান আসবে। তার আগে সরকারকে মোরাল সাপোর্ট দিতে হবে, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, খুলনা বিভাগে নতুন 3টি ভাসমান টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, এরই মধ্যে একটির অর্ডারও দেওয়া হয়েছে। মন্ত্রীর অভিযোগ, অবৈধ ব্যাটারি চালিত রিকশা চার্জের কারণে রাতেও বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। গেল 21 জুলাই থেকে গ্যাস নিয়ে বেজায় বিপদে বাংলাদেশ। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগলে বন্ধ হয়ে যায় 45 কোটি ঘনফুট সরবরাহ। এরপর এটি মেরামতে নানা উদ্যোগ নেওয়া হলেও এখনও সমাধান হয়নি। ফলে জ্বালানি সংকটে অচল হয়ে পড়ে একাধিক বিদ্যুৎ কেন্দ্র, শুরু হয় টানা লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের পরিসংখ্যান বলছে, গতকাল সারা দেশে বিদ্যুতের ঘাটতি ছিল 3000 মেগাওয়াটের বেশি। বৃহস্পতিবার জ্বালানি নিয়ে রাজধানীতে সিপিডির সেমিনারে উঠে আসে সংকটের প্রসঙ্গ। গবেষকরা বলেন, স্পট মার্কেট থেকে এলএনজি কিনে বিপদ বাড়ছে, ভর্তুকি বেড়ে দাঁড়িয়েছে 16,500 কোটি টাকায়, যার লক্ষ্যের প্রায় 3 গুণ। 2031 সালের মধ্যে নতুন কোনো কূপ আবিষ্কার না হলে ফুরিয়ে যেতে পারে গ্যাসের মজুত। আর্থিক সীমাবদ্ধতা আছে, কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতাও আছে। এমনকি দেখেন যে আমাদের যে এই বিদ্যুৎ এবং জ্বালানি বিষয়ক যে পরিকল্পনাটা করা হয়, স্ট্র্যাটেজিটা, সেটার জন্য কিন্তু আমাদের বিদেশি কনসালটেন্ট রাখতে হয়, বিদেশি প্রতিষ্ঠানকে। তো এই সক্ষমতাটা আমরা গড়ে তুলতে পারিনি এত বছরে। এ সময় জ্বালানি ব্যবস্থাপনা ও নীতি নিয়ে সরকারের সমালোচনা করেন বক্তারা। ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকট নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের জবাব দিতে হচ্ছে। ইন্ডিয়া মিডিয়াতেও কিন্তু ফলাও আকারে বলা হচ্ছে যে বাংলাদেশের সিভিয়ার ক্রাইসিস এনার্জি, এবং এই এনার্জি ক্রাইসিসের জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশের যে শক্তি, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এই অর্ডারগুলি এখন শিফট করছে ইন্ডিয়াতে, ভিয়েতনামে। এই যে মেসেজগুলি যে যায়, এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট ক্ষতি। সাউথ কোরিয়া যদি 1000 per কিলো per person per ক্যাপিটা করতে পারে, বাংলাদেশ এখানে ক্লিন কোল, আমি বারে বারে বলছি ক্লিন কোল,
এখানে এক্সট্রাকশনের একটা প্রশ্ন আছে, ওপেন পিট ভার্সেস ক্লোজ পিট, সেটা নিয়ে আলাপ হতে পারে। আপনি প্রাইভেট সেক্টরকে কোল ব্যবহার করার অনুমোদন দেন এবং এটা আমরা চাই, এটা আমাদের দিতে হবে। ওয়েস্টফুল জিনিস হচ্ছে এই ডোমেস্টিক সেক্টরে আমরা যে গ্যাসটা দিচ্ছি 11% গ্যাস ওখানে যায় এবং ওদের ইনসাইডার আমাকে বলেছে এটা 5-6%-এর বেশি। কিছু সাকিব খান বলে গেল না 8 থেকে 9%, ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিদ্যুৎ মন্ত্রী জানান 2029 সালের মধ্যে নতুন 3টি ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করা হবে, আর সেসব আসবে যুক্তরাষ্ট্র থেকে, তৈরি হতে পারে মংলা, হিরন পয়েন্ট ও পায়রাতে। তবে আপাতত সবাইকে ধৈর্য ধরতে হবে। উইদাউট এফএসআরও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। আর কিছু ম্যানেজমেন্ট করা আর কি, যাতে কম লোডশেডিং হয়, যাতে আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা। এছাড়া আপনিই বলেন আমার হাতে আর কি থাকতে পারে। মন্ত্রী জানান সরকার এসেই বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে কেনা হয়েছে 2টি রিগ। সোশ্যাল মিডিয়াতে তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে ভোগান্তি আরও বেড়েছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি। স্থানীয়রা বলছেন কোথাও কোথাও দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না, রেহাই নেই রাতেও। বিদ্যুৎ বিভ্রাটে বিরূপ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। কলকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন, কোল্ড স্টোরেজে নষ্ট হচ্ছে সংরক্ষণ করা আলু। কোনো মিল কারখানা, কোনো অফিস চলবে এই ধরনের আশা করা যায় না। হ্যাঁ, দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে মানে 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না। সকাল, দুপুর কিংবা রাত থেমে নেই বিদ্যুতের আসা যাওয়া। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শহর সবখানেই মানুষ ভুগছে তীব্র লোডশেডিংয়ে। দিনে 6-7 বার যাচ্ছে, রাতেও ওরকম 5-7 বারই যাচ্ছে। কারেন্ট রাতের বেলা থাকে না, 10 মিনিট 5 মিনিট পর পরই কারেন্ট যায়। গতকালকে রাতে 23 বার কারেন্ট গেছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষক নজরুল ইসলাম নিজ 70 বিঘা জমি চাষের জন্য গভীর নলকূপের ব্যবহার করেন। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পড়েছেন চরম বিপাকে। বরেন্দ্র অঞ্চলে এমন পরিস্থিতির মধ্যে কিভাবে ফসল ফলাবেন তা নিয়ে দুশ্চিন্তা কমছে না নজরুলের মতো চাষিদের। 1 ঘন্টা যদি বিদ্যুৎ থাকে দেখা যাচ্ছে 2-3 ঘন্টা নাই। সারাদিনে হয়তো বা 3 ঘন্টা থাকে। তো 3 ঘন্টাতে দেখা যাচ্ছে যে খুব হলে 1 বিঘে জমি পাকানি যায়। পানি সেচের খুবই সমস্যা বিদ্যুৎ না থাকার কারণে, জমি তো ফাটা ফাটা ভাব। বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে উত্তরের বিভিন্ন ক্ষেত খামারেও। নওগাঁর চাষিরা বলছেন লোডশেডিংয়ের কারণে চলছে না পাম্প, এতে আউশের ক্ষেতে দেয়া যাচ্ছে না সম্পূরক সেচ। এভাবে চলতে থাকলে ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষকরা। বাড়িতে মনে করে সমস্যা, গরম, তারপরে ধানের আবাদ করা যায় না, পানি যে সময় পাওয়া সেই সময় পানি যায় না বিদ্যুতের জন্য। থাকছে না বিদ্যুৎ, থাকছে না 1 ঘন্টা থাকছে, 2 ঘন্টা না, 2.5 ঘন্টা নেই, 3 ঘন্টা নেই, অর্ধেক গাতি নেই। এই হলো সমস্যা। কোল্ড স্টোরেজের অবস্থাও একই রকম। দিনে রাতে কয়েকবার বিদ্যুৎ যাওয়া আসার কারণে নষ্ট হচ্ছে সংরক্ষণ করা আলু। গ্রামের পাশাপাশি লোডশেডিংয়ের কবলে শহরাঞ্চল। বাসাবাড়ি, দোকানপাট, কোথাও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ মিলছে না। তীব্র গরমে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। গ্রাহকরা বলছেন কোথাও কোথাও দিনের অর্ধেকের বেশি সময়ও থাকছে না বিদ্যুৎ। রাতে তো ঘুমাইতেই পারি না। দ্বিতীয় কথা, ছেলেমেয়ের পড়ালেখার ক্ষতি হচ্ছে, কারেন্টে এত ডিস্টার্ব দিচ্ছে। 10 মিনিট বিদ্যুৎ থাকে, আধা ঘন্টা বিদ্যুৎ থাকে না, এবং রাতের বেলা মানুষ ঘুমাইতে পারে না। যাচ্ছে আসতেছে, লাইনের কোনো নাই, বিদ্যুতের কোনো ডিসিপ্লিন নাই। কয়েকদিনের লোডশেডিংয়ে দেশের বিভিন্ন স্থানে কলকারখানার উৎপাদনও চরমভাবে ব্যাহত হচ্ছে। এসব বিষয়ে পল্লী বিদ্যুতের স্থানীয় কর্মকর্তারা ক্যামেরায় কথা বলতে রাজি নন। গোপালগঞ্জের ওজোপাটিকো কর্মকর্তা জানান, চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাওয়ায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। 15 মেগাওয়াট মধ্যে 15 মেগাওয়াট হলো চাহিদা, 10 মেগাওয়াট দিতে আবার গরম হলে দুপুরের দিকে আসতে পারবে। পরীক্ষা চলে তো, ওই অনার্স পরীক্ষা চলে, ওই জায়গার মধ্যে টাউন থেকে আর বন্ধ করা যায়। অন্য জায়গায় পরে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নিজেদের স্বার্থ হাসিল করতেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার পল্লবীতে আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। অভিযোগ করেন, ভারত নিজের আগ্রাসী আকাঙ্ক্ষা বাস্তবায়নেই হাসিনাকে আপন মনে করে আশ্রয় দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার মোহে পুলিশ ও র্যাবকে নিজের মতো ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে মামার বাড়ির আবদার বলে আখ্যা দিয়ে রিজভী বলেন, বিগত সরকারের গুম খুনের বিচার সুনিশ্চিত করতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন,
দেশের ক্রিকেটের এখন যে অবস্থা তার পেছনে আরাফাত রহমান কোকোর অবদান রয়েছে। তিনি আবার রাজনীতি করতে চান, আবার দিল্লি থেকে তিনি প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেন, তিনি নাকি ডিসেম্বরে চলে আসবেন। এটা হচ্ছে মামার বাড়ির আবদার। তিনি মামার বাড়ির আবদার করছেন, পালিয়ে গিয়ে তাকে যারা আশ্রয় দিয়েছে, তারা আশ্রয় দিয়েছে কেন? তারা তাকে অত্যন্ত আপনজন মনে করে, নিজের লোক মনে করে। জামিন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও ভোগান্তি কমাতে দেশের আরও 12 জেলায় চালু হলো ই-বেল বন্ড ব্যবস্থা। এর মধ্য দিয়ে 28 জেলায় বিস্তৃত হলো সরকারের ডিজিটাল জামিন কার্যক্রম। সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি নতুন এই 12 জেলার কার্যক্রম উদ্বোধন করবেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইন মন্ত্রণালয় জানায়, প্রচলিত পদ্ধতিতে জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত 12টি ম্যানুয়াল ধাপ পার হতে হতো। ই-বেল বন্ডে পুরো প্রক্রিয়া এখন মাত্র 2 ধাপে সম্পন্ন করা যাচ্ছে। ফলে জামিন প্রক্রিয়া হবে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত। পাশাপাশি বিচারপ্রার্থী, আইনজীবী ও কারা কর্তৃপক্ষের সময় ও অর্থ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। মামলার জট কমাতে দ্রুত নিষ্পত্তির পাশাপাশি মেডিয়েশনেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে আইন মন্ত্রণালয়। ভালো নিষ্পত্তির হার অর্জনকারী জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কারের পরিকল্পনাও রয়েছে। মানুষ ন্যায় বিচার পাবে, সুশাসন পাবে, আইনের শাসন পাবে, সেরকম একটি জুডিশিয়ারিকে এগিয়ে নিতে আমরা বেল বন্ডের পাশাপাশি মিডিয়েশন এবং অন্যান্য জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে যে প্যারামিটারগুলো আছে সেদিকে লক্ষ্য রাখব বলে আমরা বিশ্বাস রাখি। এনআরডি সংশোধন সহজ করতে এবার নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। একদিকে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ, নিজ ও পিতামাতার নামের সংশোধন প্রক্রিয়া সহজ করা হয়েছে, আবার অনিয়ম ঠেকাতে বন্ধ করা হয়েছে বারবার এসব সংশোধনের সুযোগ। আবার সংশোধনের ক্ষেত্রে বারংবার ঢাকায় আসার ভোগান্তিও দূর হবে নতুন প্রক্রিয়ায়। এনআইডি সংশোধনের নাম শুনলেই গায়ে জ্বর আসার উপক্রম হয় অনেকের। চরম ভোগান্তি, অনিয়ম আর দিনের পর দিন নির্বাচন কমিশন অফিসে দৌড়াদৌড়ি। জটিল এই প্রক্রিয়ার কারণে এখন পর্যন্ত সংশোধনের আবেদন জমা পড়েছে প্রায় 1.5 লাখ। তবে এই ভোগান্তি লাঘবে নতুন নিয়ম এনেছে ইসি। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। এখন থেকে অনলাইনে যাচাই করা যায় এমন জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদ থাকলে তা নিষ্পত্তি করা যাবে মাঠ পর্যায় থেকেই, অর্থাৎ নিজ জেলা ও উপজেলা নির্বাচন অফিস থেকেই এনআইডি সংশোধন করতে পারবেন যে কেউ। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী কেউ সংশোধন করতে চাইলে নিষ্পত্তি করতে হবে আগের নিয়মে। এদিকে সহজীকরণ এই প্রক্রিয়ায় অনিয়ম ঠেকাতে বেশ কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে। কমিশন বলছে, বয়স, নিজের নাম ও পিতামাতার নাম কেবল একবার সংশোধন বা পরিবর্তন করা যাবে। তাই আবেদন করার সময় দলিলাদি ভালোভাবে যাচাই করে নিতে হবে। কমিশন বলছে, কাজের গতি বাড়াতে প্রতি মাসে কর্মকর্তাদেরকে টার্গেট দেয়া হচ্ছে, অর্থাৎ প্রত্যেক মাসে কর্মকর্তারা অন্তত 3টি করে আবেদন নিষ্পত্তি করে তা জমা দেবেন নির্বাচন কমিশনে। এতে করে এই যে বিশাল জট, সেটি কমানো সম্ভব হবে। তবে নতুন এই প্রক্রিয়া কতটা ফলপ্রসূ হয় সেটি এখন দেখার বিষয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পপুলার মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক বিজ্ঞান মেলা 2026। সকালে বিশ্ববিদ্যালয়ের বসিলা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে এই বিজ্ঞান মেলা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নেওয়াজ হোসেন চৌধুরী সহ মেডিকেল কলেজের বোর্ড অব গভর্নেন্সের চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান এবং কলেজের শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে পপুলার মেডিকেল কলেজ। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে ছিল উৎসব মুখর পরিবেশ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী প্রদান অনুষ্ঠান। আলোচনার টেবিলে যখন সমাধানের পথ খুঁজছেন মধ্যস্থতাকারীরা, তখন একই সময়ে হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র এবং ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে। অন্যদিকে তেহরানের হুঁশিয়ারি, এখনও বন্ধ রয়েছে প্রণালী। ওয়াশিংটন শর্ত না মানা পর্যন্ত তা খোলা হবে না। এর মধ্যেই ওয়াশিংটন তেহরানের আলোচনা শুরুর জন্য জোর চেষ্টা করছেন পাকিস্তান সহ
অন্য মধ্যস্থতাকারীরা। বাবেল মানদেব এবং হরমুজ প্রণালীতে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে বিবদমান পক্ষগুলোর হামলাকে কেন্দ্র করে উত্তেজনা এবং আতঙ্ক এখন চরমে। বিশেষ করে হরমুজের শুরুয়ে জলপথে হয়ে উঠেছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে সবচেয়ে বড় কূটনৈতিক ও সামরিক চাপের ইস্যু। গেল কয়েক ঘন্টায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে। ট্রাম্পের ভাষ্য, মার্কিন নৌ অবরোধকে বলা হচ্ছে ওয়াল অব স্টিল। তার দাবি, ইরানের সেখানে কিছুই করার ক্ষমতা নেই। হরমুজ প্রণালীর উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ অব্যাহত আছে এবং এটা আমরা ধরে রাখব। আমাদের এই নৌ অবরোধ ইস্পাতের প্রাচীরের মতো দৃঢ়। এই ইস্যুতে ইরানের কিছুই করার নেই। তাদের সৈন্যরা পালিয়ে বেড়াচ্ছে। ইরান শুধু কথার কথাই বলে, কোনো কাজ করার ক্ষমতা তাদের নেই। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যে পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের দাবি, মার্কিন কর্মকর্তাদের একের পর এক দাবি বাস্তবতা বদলাতে পারবে না। ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। এ অবস্থায় আলোচনার পথ খোলা রাখতে জোর তৎপরতা চালাচ্ছেন মধ্যস্থতাকারীরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, এরই মধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং আরাকচির মধ্যেও আলোচনা হয়েছে। লক্ষ্য যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আবারও আলোচনার পথ তৈরি করা। আন্তর্জাতিক শিপিং ডেটা অনুযায়ী যুদ্ধ শুরুর আগে প্রতিদিন যেখানে 130 থেকে 40টি জাহাজ হরমুজ পাড়ি দিত, এখন সে সংখ্যা নেমে এসেছে মাত্র হাতে গোনা কয়েকটিতে। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার কোনো বিকল্প নেই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের বিরুদ্ধে আরও জোরদার অবরোধ আরোপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, এখন পর্যন্ত 59টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে মার্কিন বাহিনী। এছাড়া 3টি জাহাজ অচল এবং 2টিতে তল্লাশি চালানো হয়েছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকরে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রায় 1/4 জ্বালানি পরিবহন করা হয়। এর আগে আলোচনায় সমঝোতা না হওয়ায় ইরানের উপর চাপ বাড়াতে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেয়ার পদক্ষেপ নেয় ওয়াশিংটন। এতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বাড়ছে উদ্বেগ। দেশের সব সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় আছে শত শত কোটি টাকার যন্ত্রপাতি, অথচ ব্যবহার হয় মাত্র 5 ঘন্টা। 19 ঘন্টায় থাকে অব্যবহৃত। দুপুরের পর বন্ধ হয়ে যায় ল্যাব, রোগীদের ছুটতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। বিশেষজ্ঞরা বলছেন, বিকেলেও সরকারি হাসপাতালে ল্যাব চালু থাকলে চিকিৎসা ব্যয় ও ভোগান্তি কমত লাখ লাখ রোগীর। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, এ বিষয়ে কাজ করছে সরকার। সহকর্মী হাসান মিসবা রিপোর্টে দেখুন বিস্তারিত। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমার পেছনে জরুরি বিভাগ। এখন বিকেল 5:30 বাজে। দুপুর 2টা থেকে 5:30টার মধ্যে প্রায় 100 রোগী জরুরি বিভাগে এসেছেন। চিকিৎসক তাদেরকে সেবা দিচ্ছেন। আর জরুরি যে পরীক্ষা নিরীক্ষাগুলো লাগছে, সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু বাইরে করাতে হচ্ছে, কারণ এখানে যে প্যাথোলজি আছে সেটি দুপুর 1টার পরে বন্ধ হয়ে যায়। এই হাসপাতালের মতোই সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেলে স্বাস্থ্য সেবার চিত্র একই। বলে দেয় অমুক ক্লিনিকে যাবো, অমুক জায়গাতে যাবা, গেলে ওতে ভালো হবে আর ডিসকাউন্ট পাওয়া, কিন্তু সেখানে গেলেও দাম বেশি। পরীক্ষা নিরীক্ষার জায়গাটা যদি এখানে হয় তাহলে গরিব মানুষের জন্য অনেক সচল হবে আর কি। বাড়িতে টেস্ট করে নিয়ে রিপোর্ট দিলে এবারে ডাক্তার প্রেসক্রিপশন করে এলে ওষুধ দিলে ওষুধ খাওয়া গেছে। একটু জন্য ওই যে শেফা ডায়াগনস্টিক ওখানে দিল রাত 9টার পরে। ওখানে গিয়েছিলাম, আধা ঘন্টা পরে রিপোর্ট নিয়ে আসলাম, তারপরে ডক্টর দেখলো। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, হুইল চেয়ারে বাইরে নেওয়া হচ্ছে হৃদরোগে আক্রান্ত মাহফুজুল হককে। তাকে ইকো করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। হয় এখানে হয় ইকো টেস্ট করার জন্য, কিন্তু আমরা বাইরে পাঠাইছে। বিকেলে এই হাসপাতালের প্রবেশ মুখে দাঁড়ালে দেখা যায় রোগীরা ছুটছেন বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। কেউ পায়ে হেঁটে, কাউকে নেওয়া হচ্ছে হুইল চেয়ারে, আর খুব গুরুতর রোগীদের নেওয়া হয় স্ট্রেচারে করে। তেমনি একজন 75 বছরের আবেদা বেগম। সব টেস্ট তো এই হসপিটাল থাকে না, এবং যেগুলি এখানে থাকে সেগুলি এখানে হয়, যেগুলি এখানে থাকে না সেগুলি বাইরেতে করা হয়। এখানে এই রোগীটা আমি নিয়ে গেলাম পপুলারে, আবার ওখান থেকে নিয়ে আসলাম, মানে শিফটিং করতে আনন্দ কষ্ট না। সারা দেশের সরকারি হাসপাতালে দুপুর 1টার পর টাকা জমা নেওয়া বন্ধ হয়ে যায়। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। সেই সুযোগে পকেট ভরে দালাল আর প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের। অবশ্য কিছু হাসপাতালে শুধু ভর্তি রোগীরা বিকেলেও কিছু পরীক্ষার সুযোগ পান। তো এটা 23 থেকে আমাদের সিরিয়াল ধরতে বলেছে ভর্তি রোগীদের জন্য। যখন সিরিয়াল ধরে আমরা টিউবের জন্য গেছি, তখন টিউবের জন্য সিরিয়াল ওরা বন্ধ করে দিয়েছে, টিউব এখন দিবে না। 2টা বাজে দাঁড়াইছি, 5টা 5:30 পরে পাইছি। পরে রিপোর্টগুলো দিছে, ওইখানে গেছি, ওইখানে বলে যে এখন টিউব নাই, এখন বন্ধ। অনেক কষ্ট নিয়ে যাইতেছে, এই জায়গায় হয় না বলে না, এরা ওই জায়গায়
এসে বেশি করে থেকে আসছে। 100 টাকা এগুলি এখানে, আর এর উপর 500 টাকা 1000 টাকা 2-3,000 টাকা বেশি, মানে বেশি টেস্ট হলে ওই বাইরে। সরকারিভাবে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় প্রতিষ্ঠান রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন। সকালে পা ফেলার জায়গা না থাকলেও দুপুরের পর একেবারে ভিন্ন চিত্র। বিকেলেও ল্যাব চালুর বিষয়ে সিদ্ধান্ত হলেও এখনও তা বাস্তবায়ন করা যায়নি। সব প্রতিষ্ঠানে একই চ্যালেঞ্জ, জনবল সংকট। বিকেলের শিফট অবশ্যই চালু করা উচিত, তাতে করে যে বাইরে যে ব্যবসায়িক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে বাণিজ্যকরণ হয়েছে সেটার অনেকখানি কিন্তু রহিত হবে। ইনস্টিটিউশনগুলিতে চাকরি করে তাদেরকে যদি আমরা ইনসেন্টিভের আওতায় আনি, বিকেলবেলা তোমার থাকতে হবে এবং বিকেলবেলা যে ইনকাম হবে তার একটা পার্সেন্টেজ তুমি পাবা। দেশে সরকারি স্বাস্থ্য অবকাঠামো 16,000, এর মধ্যে হাসপাতাল 600-র বেশি। আছে রোগ নির্ণয়ের ব্যবস্থা। এসব প্রতিষ্ঠানে সকাল 8:30টার পর থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার সুযোগ পান রোগীরা। এরপর তালাবদ্ধ থাকে শত শত কোটি টাকার যন্ত্রপাতি। প্যাথোলজিটা 2 শিফটে করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। জনবল তো নাই, জনবল নিতে হবে। দেখেন, স্বাস্থ্য খাতকে পরিপূর্ণ উন্নত করতে হলে আরও টাইম দিতে হবে। জনবল নেওয়া একটা বিশাল ব্যাপার, অনেক ধাপ পেরোতে হয়, কিন্তু আমরা হাত দিয়েছি এগুলো সবই আমরা করতেছি। দেশের সকল প্রাইভেট প্রতিষ্ঠানে 24 ঘন্টায় টেস্ট করা যায়, পিছিয়ে শুধু সরকারি হাসপাতালগুলো। ঘড়ির কাঁটা এখন সন্ধ্যা 7টা। এই সময়ে সাধারণত সরকারি হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি সচল থাকে না, কিন্তু ব্যতিক্রম দেখতে পেয়েছি আমরা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এসে। এখানকার রেডিওথেরাপি বিভাগ এখনও সচল, সেবা পাচ্ছেন রোগীরা। তার মানে চাইলেই যে কোনো সরকারি হাসপাতালে সকালের শিফটের পাশাপাশি রাত কিংবা বিকেলের শিফটের রোগীদের সেবা দেওয়া সম্ভব। তারই একটি অনন্য উদাহরণ হচ্ছে এই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের একটি শাখার ভল্ট থেকে 4,38,00,000 টাকার বেশি আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনায় ভল্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং তার ব্যবসায়িক অংশীদারকে গ্রেফতার করেছে পুলিশ। দায়িত্বে অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত হয়েছেন অপর 2 কর্মকর্তাও। নগরীর লালদিঘিপাড়ে জেলা পরিষদ ভবনের 2য় তলায় অগ্রণী ব্যাংকের কর্পোরেট শাখা। গেল 9 আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন শেষে নগদ অর্থ এবং ভল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাব মেলানোর সময় ধরা পড়ে 4,38,00,000 টাকার গরমিল। ঘটনা জানাজানির পর ক্যাশ ও ভল্টের দায়িত্বে থাকা কামরুল হোসেন ও তার ব্যবসায়িক অংশীদার জাফরুল্লাহ তানবীরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন শাখার জিএম। এজাহারে উল্লেখ করা হয়, গেল বছরের 1 জুন থেকে চলতি বছরের 9 আগস্ট সময়ে ভল্ট থেকে ব্যাংক কর্মকর্তা কামরুল ও তার সহযোগীর মাধ্যমে টাকা সরিয়েছে। এসব টাকা বিনিয়োগ করা হয় হাটহাজারীর উত্তর বরিশচর এলাকায় ইশরাত এগ্রো নামের একটি গরুর খামারে। টাকা সরানো বুঝতে না দিতে 1,000 টাকার বড় বান্ডিলের ভেতর 100 টাকার নোট ঢুকিয়ে রাখা হতো। ব্যাংক হচ্ছে যে মানুষ সেখানে টাকা জমা রাখে, একটা বিশ্বাসের রাস্তা, ঠিক আছে। এখন আপনি যদি রক্ষক হয়ে যদি বক্ষক হয়ে যান সেটা তো আর কিছু করার নাই। এবং আমাদের অডিট চলতেছে, অডিটে মানে যে রিপোর্ট প্রতিবেদন দেওয়ার পরে তারপরে মানে বিষয়টা আরও বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। ব্যাংকটিতে গিয়ে দেখা যায় কর্মকর্তারা কেউ অফিস করছেন না, চলছে অভ্যন্তরীণ অডিট। অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সাধারণ গ্রাহকরা। পাবলিক ব্যাংক এগুলো এই ধরনের চুরি ডাকাতি আমরা দেখি নাই। চুরি ডাকাতি রাহাজানি এগুলো সারা দেশ আর কিছু নেই। সে স্বীকারও করছে, স্বীকার করার পরে তাকে ইনস্ট্যান্ট শাস্তি নিয়ে যাওয়া উচিত। এখানে তাকে আবার মনে করেন আপনার কোর্টে চালান দিয়ে এটা বিচারাধীন থাকবে দীর্ঘ সময়। মামলার পর ভল্টের দায়িত্বপ্রাপ্ত কামরুল এবং তার সহযোগী জাফরুল্লাহ তানবীরকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে 2টি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ ও তথ্যের রেকর্ড সহ 64 জিবির একটি পেনড্রাইভ জব্দ করে পুলিশ। বাদীর যে বক্তব্য তার সাথে আমরা অনেক প্রাসঙ্গিক এবং সত্যতা কিছু পাই। ওই প্রেক্ষিতে আমরা এই 2 জনকেই বিজ্ঞ আদালতে সুপর্দ করি। বিজ্ঞ আদালতে তারা 2 জনই দোষীদের প্রতি জবানবন্দি দিয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ একটা সমসাপেক্ষ ব্যাপার এবং বাকিগুলো প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। এগুলো আমাদের প্রক্রিয়াধীন চলছে।
গেল 1 বছর ধরে এত টাকা সরানোর পরও প্রতিদিনের ক্যাশ ও ভল্টের হিসাব মেলানো কর্মকর্তা এবং ব্যবস্থাপকের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয় ভল্টের কি হোল্ডার সহকারী মহাব্যবস্থাপক শিউলি চৌধুরী ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার হাবিবুল কিবরিয়াকে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঢাকা শহর একটি অতি প্রাচীন শহর, আর তাই এর ঐতিহ্যকে ধারণ করে উদযাপিত হতে যাচ্ছে হৃদয়ে ঢাকা 416 উৎসব। নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এই উৎসব সংক্রান্ত বিষয় তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ঐতিহ্যবাহী ঢাকার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরতে নানা বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে পালিত হবে এবারে 416 বছরের উৎসব গর্ব ও দায়িত্ব প্রতিপাদ্যকে সামনে রেখে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আব্দুস সালাম বলেন, ঢাকার ঐতিহ্যকে পুনরায় জাগ্রত করার প্রত্যাশা নিয়েই এই আয়োজন। হৃদয় থেকে ঢাকাকে ভালোবেসেই এই শহরকে গড়ে তুলতে হবে। যখন মানুষ হৃদয়ে ঢাকাকে ধারণ করে বসবাস করবে, তখনই তারা এই শহরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। তাই যে অবস্থানেই থাকুক না কেন, প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব থেকে নিজের বাড়ি এবং আশপাশের আঙিনা ও রাস্তা পরিষ্কার রাখে, তবেই এই শহর বদলানো সম্ভব। এই ঢাকা শহর আজকে বায়ু দূষণের যে আজকে সারা পৃথিবীতে 1 থেকে 10-এর মধ্যে থাকে, সেটা আমাদের জন্য কোনোভাবেই গৌরবের বিষয় না। কিন্তু এটাকে আমরা কাটিয়ে উঠতে পারি যদি আমরা সবাই ঢাকাটাকে আপন ঢাকা মনে করি। দেশের 6 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 12 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। নেত্রকোনায় ট্রাক পিকআপ সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। বিকেলে শ্যামগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ময়মনসিংহগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা সারবোঝাই ট্রাকের। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 4 জন। দুর্ঘটনার পর সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এছাড়া রূপগঞ্জ, রাজবাড়ী, নড়াইল, গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি হয়েছে। কক্সবাজারের চকরিয়াতে যাত্রীবাহী লেগুনায় বাসের ধাক্কায় 4 জন নিহত হয়েছেন। সকাল 6:30টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ঘুটাখালী নয়াপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঈদগাঁও থেকে চকরিয়া যাওয়ার পথে একটি লেগুনাকে ধাক্কা দেয় কক্সবাজারগামী একটি বাস। এতে দুমড়ে মুচড়ে যায় লেগুনাটি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় শাহেদ, রফিক, জিয়াবুল ও জসিম নামের 4 জনের। কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর পার হতে চলেছে 72 ঘণ্টা। তাই ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে চলছে মরিয়া চেষ্টা। এ পর্যন্ত 265 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত 3500-এর উপর। এখনও নিখোঁজ কয়েকশো। ধ্বংস হয়েছে 9500-এর বেশি বাড়ি। প্রিয়জনদের খুঁজতে মর্গে ভিড় করছেন স্বজনরা। দুর্যোগ সহায়তা নিয়ে সমালোচনার মুখে পড়েছে দেশটির নতুন প্রেসিডেন্ট। 72 ঘন্টার গোল্ডেন উইন্ডো শেষ হওয়ার আগে ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান। ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়ায় উদ্ধার তৎপরতার এই ধাপে চূড়ান্ত প্রচেষ্টা। সময় যত গড়াচ্ছে বাড়ছে উৎকণ্ঠা। তৃতীয় রাতের মতো কাজ করছেন জরুরি বিভাগের সদস্যরা। কখনো খালি হাতে, কখনো ক্রেন আর প্রশিক্ষিত কুকুর নিয়ে চলছে তল্লাশি। প্রতি আধা ঘন্টা পর পর পুরো এলাকা নীরব করে পরীক্ষা করা হচ্ছে কোথাও প্রাণের স্পন্দন মিলছে কিনা। আমরা আত্মীয়দের খুঁজে পাইনি, তাদের বেঁচে থাকার কোনো চিহ্ন পাইনি, কিন্তু আশা আছে যে তারা ভেতরেই আছে, জীবিত আছে। আমার চাচাতো ভাইয়ের জন্য অপেক্ষা করছি। উদ্ধারকারীরা জীবিত কাউকে কিংবা কোনো মরদেহ বের করলে ছুটে গিয়ে দেখছি তাকে পাওয়া গেল কিনা। বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সাধারণ কলম্বিয়ানরাও। কেউ নিয়ে আসছেন পানি ও খাবার, কেউ দিচ্ছেন রক্ত। ধ্বংসস্তূপের পাশে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত আছে অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম। অন্যদিকে প্রিয়জনদের মরদেহ শনাক্ত করতে মর্গে ভিড় করছেন স্বজনরা। ক্ষমতা গ্রহণের 3য় দিনের মাথাতেই এমন দুর্যোগে বিপাকে কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। ক্ষয়ক্ষতি মোকাবেলায় অর্থনৈতিক জরুরি অবস্থা ও জরুরি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। এই দুর্যোগকে তার জন্য বড় পরীক্ষা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। কারণ নির্বাচনী প্রচারে সরকারি ব্যয় কমাতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাজেট কমানোর কথা বলেছিলেন তিনি। এখন সেই ইউনিটই দাঁড়িয়েছে দেশের সবচেয়ে প্রয়োজনীয় বিভাগ হিসেবে। আন্তর্জাতিক সাহায্য গ্রহণ ইস্যুতেও তীব্র সমালোচনার মুখে পড়েছেন কট্টর ডানপন্থী আবেলার্দো। শোনা গেছে, কেবল নির্দিষ্ট কিছু বন্ধু ভাবাপন্ন দেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে সহায়তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল তার প্রশাসন। তবে চাপের মুখে সে নীতি থেকে সরে দাঁড়িয়েছে কলম্বিয়ার সরকার। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।
দর্শক, এই ছিল সব খবরের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।